আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে বাংলাদেশে অনেক রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। যেমন রাসেল ভাইপার, তারপরে মনে করেন যে এই যে একটা বুড়ি আছে মামুন, তারপর লাইলা, আবার মনে করেন মায়ানমারের সাথে তো যুদ্ধর একটা চলতেছে, মানে সেন্ট মার্টিনে আপনারা জানিয়ে থাকবেন যে যারা ওখানে বসবাস করতেছে তারা অনেক বিপদে আছে আর অনেক আতঙ্কের মধ্যে বসবাস করতেছে, সেটা তো আছেই। সেন্ট মার্টিন দখল করে নিলেও মিয়ানমারকে কিছু বলার সাহস নাই ক্ষমতাসীন আওয়ামী লীগের, কারণ এই সরকারের নীতি দাসত্বের। সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধ জাহাজ মোতায়েনের খবরে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সীমান্তে মানুষ হত্যা বা নদীর পানি না পেলেও কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সবকিছু বিকিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে গিয়ে আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারপরেও আর একটা বিষয়, সেটা হলো কারো মনে করেন বাপের দেশ, কারো স্বামীর দেশ, কারো নিজের দেশ, এই সব মিলাইয়া বাংলাদেশি যারা সাধারণ জনগণ আছে, যারা আমার মতো আপনার মতো সবাই একটা অতিষ্ঠর মধ্যে আছি। এর মধ্যেই আপনি দেখে থাকবেন কারো মনে করেন স্বামী একটা সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, তার বাপের দেশে মনে করিলা রেল লাইন করাচ্ছে নিজের দেশের উপর দিয়ে, জনগণের কাছে কোনো পরামর্শই লাইন নাই, জনগণের শোনার কোনো দায়িত্ব বোধও মনে করে নাই। তার কারণ সে তো বলেই যে তার বাপের দেশ। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার। তো আপনারা বুঝেই নিচ্ছেন, কারো বাপের দেশে আপনি বসবাস করতেছেন, আবার কারো স্বামীর দেশে আপনি বসবাস করতেছেন। আপনি যদিও বা জন্ম নেন বাংলাদেশে, আপনার বাপের রেস্ট্রিক্ট করা জায়গায় রেস্ট্রিক্ট করা করে, কিন্তু ওই জায়গাটাও মনে করেন কারো বাপের অথবা কারো স্বামীর। তো সেই সব বিষয়ে আজকে কথাবার্তা বলবো। দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। পুরো পৃথিবী জুড়ে আল্লাহর গজব আসে বছরে অথবা যুগে একবার, যেমন করোনা আপনারা দেখতেই পারলেন। কিন্তু বাংলাদেশের চিত্রটা ভিন্ন। আপনারা দেখে থাকবেন এই যে হিরো আলম, একটা তো আছে 12 মাসিক একটা ভাইরাস যা মানুষকে অতিষ্ঠ করে দিচ্ছে, তার সাথে যুক্ত হয়েছে মামুন লাইলা, এর সাথে আবার নতুন করে যুক্ত হলো রাসেল ভাইপার। এই সাপ পুরো বাংলাদেশে ছড়ায় গেছে বর্তমানে, এমন একটা অবস্থায় আছে যা বলার বাহিরে। আপনারা দেখে থাকবেন বাংলাদেশে কত হাজার রিফিউজিস বাস করছে, আর বাংলাদেশের নাগরিক এক টুকরো গোস্তের জন্য হাহাকার করে ঈদের দিনেও। কুরবানির মাংস না পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি 11 বছরের জেরিন। অসুস্থ মা আর ছোট বোনকে বাসায় রেখে অন্যদের সঙ্গে মাংসের আশায় গুলশানের অভিজাত এলাকায় এসেছিল এই ভাগ্য বিড়ম্বিত শিশু। আমি ভোর 5টা বাজে আসছিলাম, তো গরুর মাংস খেতে চাইছিলাম। তখন আমাদের অনেক বকা বলেছিল, বকা বলার পর কি অনেকে বলেছিল পরে দিবে, পরের জন্য আমরা কাঁদছিলাম। পরে আরেকজন আঙ্গুর মারতে আসছিল, এমন করে কাকে জানতে দেখি তার বাপে কি না দিছে, জানতে না আজকে লেগে যায়। মাংস মাত্র 3 টুকরা পাইছি, সত্য কথা বলছি। এবার কোনো গুস্তই পাই নাই। সকালে 8টা বাজে আইছি। বস্তি থেকে যাত্রা শুরু করে অভিজাত এলাকা নিকেতনে ঘুরছেন কোরবানির এক টুকরো মাংসের আশায়। শক্তিতে অন্যদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে না পারায় তার ভাগ্যেও কাঙ্ক্ষিত মাংস জুটেনি। মূল্যস্ফীতির কষাঘাতে গরুর মাংস ভাতের থালা থেকে সেই কবে যে হারিয়েছে তাও মনে করতে পারেন না বৃদ্ধ ফিরোজা। শেষমেশ আশা ছিল কুরবানিতে ধনির দুয়ারে এই ধর্ণা দেয়া, কিন্তু মাংস মেলেনি ভাগ্যে। তাই শেষমেশ মাংস না পেয়ে ফিরোজা ঘরে ফিরছেন বোতল কুড়িয়ে। আমি 8টার সময় বেড়াইছিলাম, মাংস তো খাইলাম আর নিজে কষ্ট খাইলাম। মাংসের মধ্যে দৌড় মারা হয় না, মাংস তো দৌড় মারা হয় না, দৌড় মারা হয় না। গাড়িতে দৌড় মারন ধরলে উল্টে পড়ে যাই, দেয় না মাংস। ওই যে জবা করে ঢুকাই নিয়ে গেছে ফ্রিজে, 2 ফ্রিজ বড় ফ্রিজ ঢুকাই নামের কুরবানি দিছে, গরিবেরা দেয় না। 1 টুকরা মাংস এদের মানুষ 2 টুকরা মাংস করে দিলে মেলার মাংস পাওয়া যেত। জেরিন ফিরোজাদের মতো এক টুকরো মাংসের জন্য অভিজাত এলাকার এক ভবন থেকে অন্য ভবনের গেটে ছুটছেন এসব অসহায় মানুষ।
তারা খেয়েছেন দারোয়ানের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অধিকাংশ ভিক্ষুক আর অভাবীকে ফিরতে হয়েছে খালি হাতে। তাদের অভিযোগ, ধনীর মাংস এখন আর গরিবের হাতে যায় না, জমা হয় প্রযুক্তির ফ্রিজে। দূর করে সবাই তারাই দেয় আমাদের, কিছু মানুষ দেয় কিছু মানুষ দেয় না। না, এক পিছু না, ভিতরে ঢুকায় বাই করে দিছে, বল দেওয়া শেষ। জাহানাকার বেশি মানুষ যদি বেশি দেয় তাহলে আদিতে ভিডিও শুরু করে। এই যে 3 ঘন্টা বয়ে থাকে এক ভাই এক টুকরা দিছে নিয়ে আইছে, কারণ ওই খালাম্মার কাছে যাই দেই খালাম্মা ফোন দিছে, দজির কিসমতে তাই পাইলাম নাইলে না। আপনারা দেখে থাকবেন যে এই রোহিঙ্গারা যারা বাংলাদেশের মাটিতে বসবাস করছে তারা রাজত্বের মতো মানে জীবনযাপন করছে। ঈদে গরু পেয়ে আনন্দমুখর পরিবেশ এখন ভাসানচরে। ভাসানচরে রোহিঙ্গাদের ঈদ আয়োজনে থাকছে 2 শতাধিক গরু। সরকার এবং দেশি বিদেশি সাহায্য সংস্থা এই ঈদে তাদের জন্য গরু কুরবানির ব্যবস্থা করেছে। কক্সবাজারের রোহিঙ্গারা এবার অন্তত 30,000 পশু কোরবানি দিয়েছে। বেশিরভাগ কোরবানি হয়েছে 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকায় পশু দিয়ে। অপহরণ অথবা ইয়াবা কারবারের টাকার আয় থেকেই বেশিরভাগ কোরবানি হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। এবারও সরকারি বেসরকারি অনুদানের 6,000 গরু ছাগল, এবার 2,634টি গরু ছাগল দেওয়া হয়েছে। 30,000 পরিবারকে দেওয়া হয় প্যাকেটজাত মাংস। চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির টাকায়ও কোরবানি হয়েছে বলে স্বীকার করেন প্রশাসনের কর্তারা। আর বাংলাদেশিরা ভিখারির মতো জীবনযাপন করছে খানাপিনার জন্য। তাহলে বুঝতে পারেন যে যে দেশে আপনি নাগরিক সেই দেশের লোকজন ভিখারির মতো এক টুকরো গোস্ত কিংবা এক অক্তের খাবারের জন্য ঘুরছে বনে জঙ্গলে রাস্তাঘাটে, কিন্তু ওই দেশেই রিফিউজিরা রাজার মতো জীবনযাপন করতেছে। এই সরকার থাকা অবস্থায় আপনারা দেখে থাকবেন ভারতীয়রা কয়েক লাখ ভারতীয় বাংলাদেশে এসে চাকরি করতেছে। তারা বাংলাদেশ থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ভারতে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আপনি একজন নাগরিক, আপনি MA পাস, BA পাস, মাস্টার করে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, মানুষের দরজায় দরজায় ঘুরতেছেন, কিন্তু আপনার চাকরিও হচ্ছে না, না আপনি ফ্যামিলিকে সুখ দিতে পারছেন, না আপনার জীবনের কি হবে সামনে সেটাও পরিকল্পনা করতে পারতেছেন না। এই পুরা যে একটা অতিষ্ঠর মধ্যে আপনারা রয়েছেন, এই অতিষ্ঠের নামই শেখ হাসিনা ভাইরাস। বাংলাদেশি টিভি চ্যানেলের রুচিবোধ এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে, এতটাই নিচু চলে গেছে যা বলার বাহিরে। আপনি টিভি চ্যানেল খুললেই দেখতে পারবেন যে লাইলা, মামুন, হিরো আলম, বিভিন্ন টিকটকারদের নিয়ে তাদের নিউজ, কিন্তু বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ জনগণ যে অনাহারে আছে, নির্যাতনের শিকার হচ্ছে, অহরহ তাদেরকে নির্যাতনে রাখা হচ্ছে, তাদেরকে তাদের ন্যায্য আদায় পূরণ করতে দেওয়া হচ্ছে না, সেই সব নিয়ে তারা নিচ্ছু। আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে, কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি। আমার শাশুড়ি, আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি। যারা সন্ত্রাসী আসছে মাসাবের কাছে যে কি হবে, আমরা তো তার লোক। তারা 2-3 দিন ঘুরাইছে থানা থেকে, আমার সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। আমি ওই জায়গায় থেকে 5 শতক জমি মসজিদে দান করে দিছি, 8 শতক জমি আমি বিক্রি করে দিছি। তা আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে আমি অবশ্যই যে মাসাবিরে বলতাম। ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেকু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী। তবুও শেষ রক্ষা হয়নি। জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে, কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। আমার জীবনে তাই ঘটে গেছে, আমি কি করব? আমি অত ঘুমাতে পারি না, খাতে পারি না, আমি চলতে পারি না। তাদের চোখের সামনেই উপড়ে ফেলা হয়েছে বড় বড় গাছ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারের। রাস্তায় বসে এভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দজনের কাছেই যাচ্ছি। আমার যদি একটু সাহায্য করে। অসহায় এই নারীর ছোট ছেলে জানান, হামলাকারীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে বাড়ি ভাঙার পর সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করে। আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে ওইগুলো নাকি এখন সরাই দিয়ে এখানে বহুতল ভবন করবে, এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করবে। যারা সন্ত্রাসী আসছিল, আমি বলছিলাম যে আমি আমাদের MP মাসাবের কাছে যাবো। তা বলছে মাসাবের কাছে যে কি হবে, আমরা তো তার লোক। কিছুদিন আগেই আপনারা দেখে থাকবেন যে ভারতের ভোটাভুটি হলো, সেই ভোটাভুটি নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলের কত মাথা ব্যথা। আর এই যে লাইলাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলি বিদেশের মাটিতে কয় যে সুগার মামি। সুগার মামি যদি আপনি না বোঝেন, সেটা হলি যে একটা বেশি বয়সী নারী অথবা বেশি বয়সী একটা মহিলা ছোট একটা বাচ্চা লিয়ে, একটা কচি বাচ্চা লিয়ে তার মনের শখ আহ্লাদ পূরণ করবে, মানে রাত কাটাবি, তারপরে ওই সাওয়ালের ওই যে কচি বাচ্চাটার কি মনের শখ আহ্লাদ আছে সেই সব আবার ওই মহিলা পূরণ করবে। যেমন আপনারা দেখে থাকতেন যে লাইলা আর মামুনের ক্ষেত্রে, মামুনের ওই বাইক চাই, ওই গাড়ি চাই, এটা চাই, সেটা চাই, মনে করেন যে ওই লাইলা পূরণ করিতে। এখন
যেহেতু ওই মামুনের সকাল্লা পূরণ হয়ে গেছে, চতুর্থী দাঁড়াচ্ছে, কিন্তু লাইলার সকাল্লা এখনো পূরণ হয় নাই, আরো দরকার। এই জন্যই মানে কেস কাছারি এটা সেটা করতেছে। তারপরেও আপনারা দেখে থাকবেন যে তার ফেসবুক পেজের ভিতর কিন্তু সে মনে করেন মামুনের সাথে ব্রেকআপ হওয়ার পরেও বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে খাইছে, যে স্ট্যাটাসে লেগেছে নতুন রিলেশনশিপে গেছে, আবার বিভিন্ন সেরামেরাগের হাতে মনে করেন ছোট ছোট বাচ্চা পোলাপানের হাতে কুলাকুলি জড়াজড়ি এটা সেটা অহরহ ভিডিও দেখে থাকবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং কি মনে করেন যে পুলিশ প্রশাসন এখানে নিচ্ছুক। তার কারণ কি জানেন, যে বাংলাদেশের প্রশাসন এবং সৈনিক এতটাই মনে করেন যে কালা চশমা পরে আছে, যারা মনে করেন যে মানুষ গায়ে হিলায় পলি ফেরে, তারপরে ওই জিনিসটা ভালো করে দেখি ফোকাস করে, আর যদি না কয় তাহলে মনে করেন যে ওই যে কালো একটা চশমা পরে আছে, ওই চশমার বিদ্যে আর মনে করেন খারাপ কাম দেখা যায়। এই হলি বিষয়। আর বাংলাদেশের সরকারের কথা তো কবই লয়। বর্তমানে রাসেল ভাইপারে অনেক মনে করেন অতিষ্ঠর মধ্যে আছে, আর এর মধ্যে মামুন লাইলা মনে করেন, তার ভিতর আবার হিরো আলম, তার ভিতর আবার মনে করেন যে বাংলাদেশের সরকার, এতগুলার মধ্যে মনে করেন একটা নাগরিক, সাধারণ নাগরিকে বসবাস করা অনেক যন্ত্রণাদায়ক। আর যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো দেখেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ওকে, আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে আসবো। আর এ পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।